রাতে শহর ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি। আগুনে পুড়ে একজনের মৃত্যু ঘটল নারকেলডাঙ্গার ঝুপড়ি। সেখানে বিধ্বংসী আগুন লেগেছে, পুড়ে ছাই হয়ে গেল 40টা ঘর। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা একটা পিকআপ ভ্যান, সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। ছাদ হারিয়ে রাতভর ঠান্ডায় খোলা আকাশের নিচে গৃহহীন মানুষ। ভোরের আলো ফুটতেই ছাই ঘেঁটে নিজেদের শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন তারা। গতকাল রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেছে 40টি ঝুপড়ি। এখানে যারা রয়েছেন অর্থাৎ বাসিন্দা যারা রয়েছেন তাদের ঝুপড়ি পুরোটাই পুড়ে ভস্মীভূত হয়ে গেছেন। এবং এখানে এই যে আলমারিটি দেখা যাচ্ছে, সেই আলমারিতে বিয়ের গয়না রাখা ছিল, সেই বিয়ের গয়নাও পুড়ে ছাই হয়ে গেছে। এবং একেবারে শেষ মুহূর্তে শেষ সম্বলটুকুর খোঁজার চেষ্টা করলেও ছাই ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। কি ছিল আপনার এখানে? আমাদের গয়না ছিল, জেবার ছিল, ডকুমেন্ট ছিল, আমাদের সব কিছু পুড়ে গেছে। আমার বোনের পুরো জেবার ছিল, আমাদের টাকা ছিল, সব চলে গেছে। আমাদের বোনের বিয়ের গয়না ছিল, হ্যাঁ, কানের ছিল, পায়েল ছিল, তো 3 জনের গয়না ছিল। আমাদের বোনের গয়না ছিল, টাকা পয়সা সব চলে গেছে। আমাদের একটা কাপড় বি বাঁচেনি, সব চলে গেছে। এখনো পর্যন্ত কেউ এসেছে আপনাদের পাশে? এখন তো কোথাও আসেনি। কি চাইছেন এখন আপনারা? কি যাবো, আমাদের সব চলে গেছে। শুধুমাত্র এখানে একটি ঝুপড়ি নয়, এখানে 40টি ঝুপড়ি, সেই ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সবার সর্বস্ব তারা কিন্তু হারিয়েছেন, অপেক্ষায় রয়েছেন যে কোনোভাবে যদি তাদের পুনর্বাসন হয়। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। রাতে শহরের ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি। নারকেলডাঙ্গা ঝুপড়ি, সেখানে বিধ্বংসী আগুন লাগলো। সেখানকার বাসিন্দারা কান্নায় ফেটে পড়েছেন, তাদের হাহাকার সেই ছবি। পুরো ছাই হয়ে গেছে প্রায় 40টা ঘর। এই 40টা ঘরের বাসিন্দারা তারা কোথায় যাবেন, কি করবেন? দাউ দাউ করে জ্বলে উঠছে ঝুপড়ি, সেই ছবি। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। আজ সকাল পর্যন্ত পকেট ফায়ারগুলো কিন্তু জ্বলছিল। দাহ্য পদার্থ থাকার জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। রাস্তায় থাকা পিকআপ ভ্যান, আগুনের যে ছবি দাউ দাউ করে জ্বলছে এবং যে ছবি দেখাচ্ছি যে আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা। আসুন পরের খবরে নজর রাখি। ভয়াবহ বিস্ফোরণ ঘটল, ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ। স্বজন হারাদের কান্না, তাদের হাহাকার। শুক্রবার কল্যাণী, সেখানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, সেখানে 4 জনের মৃত্যু ঘটে। কিন্তু প্রশ্ন তো একটা উঠবেই। মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আতশবাজির ক্লাস্টার তৈরি হবে, কিন্তু সেটা কোথায়? এবার দেখাবো চম্পাহাটির দুর্দশা। হ্যাঁ, এখানেই বাজির ক্লাস্টার তৈরি হওয়ার কথা। জনবহুল এলাকা থেকে দূরে, হারাল বাজি বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে বেগমপুর মৌজায় বাজি ক্লাস্টার তৈরির জন্য 25 বিঘা জমি বছর 4 আগে রাজ্য সরকারকে দান করে আতশবাজি ব্যবসায়ী সমিতি। আরও 4 বিঘা জমি দেওয়া হয়েছে বাজি রাখার স্টোর রুমের জন্য। তাছাড়া রাস্তার একেবারে পাশে 28 কাঠা জমি দেওয়া হয়েছে দমকল কেন্দ্র করার জন্য। কিন্তু কোথায় কি ক্লাস্টার তৈরি হয়নি আজও, অথচ মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও কেন ক্লাস্টার তৈরি নিয়ে এত গা ছাড়া মনোভাব প্রশাসনের? বেশি দিন নয়, গত 28শে ডিসেম্বর চম্পাহাটির হারালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণ মৃত্যু এই ছবি তো এলাকাবাসীর কাছে নতুন নয়। চম্পাহাটি বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই বাজি তৈরি কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছে। পেটের তাগিদে নিয়মের তোয়াক্কা না করেই প্রাণকে বাজি রেখে ঘরে ঘরে বাজি তৈরি করছেন হাজার হাজার মানুষ। বিপজ্জনক জেনেও বছরের পর বছর ঝুঁকি নিয়েই বাজি তৈরি করছেন। এই তো হয় ওদের কারখানা, ছোট মোটো কারখানা আছে, ওখানে ওরা করে। মাঝে মধ্যেই তো দুর্ঘটনা ঘটে, ভালো ঘটে, মাঝে মাঝে মরে। তা তো সত্যি, বাড়ি বা করবেই কেন, আর জনবসতি করবে কেন? বাজির ক্লাস্টার তৈরি হলে নিরাপদ হতে পারত জীবন জীবিকা, কিন্তু সেখানে এখনো তো ফাঁকা জমি ছাড়া আর কিছুই নেই। 1 বছর হতে চললো, আজ পর্যন্ত সেই কাজে কোনো অগ্রগতি হয়নি। শুধুমাত্র সয়েল টেস্টটুকু হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। জায়গা নির্দিষ্ট হলেও এক বিন্দু সেখানে কিন্তু কোনো রকম কাজ এগোয়নি। সুতরাং এখানের যে মানুষরা, তপশিলি মানুষরা, এই এলাকায় যারা বাজি কারখানার সঙ্গে যুক্ত,
তাদের জন্যে সরকার কিন্তু কোনো রকমভাবে নিরাপত্তার চিন্তাভাবনা করছেন না। বিস্ফোরণের আইন মেনে সব বন্দোবস্ত হল, তারপর সরকার বদলে গেলে সব আটকে গেল। জমি নাকি চিহ্নিত হয়েছে, কিন্তু সেখানে কে কিভাবে কাজ করবে, তার টাকা পয়সার খেলা কি হবে, এই কারণে কি আটকে গেল? এখনো হচ্ছে না। শুক্রবার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ দেখে ফের চিন্তায় পড়ে গেছেন এলাকার শাসক দলের নেতারাই। এই কল্যাণীর সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা এলাকা পরিদর্শন করছি, মানুষকে সজাগ করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থাটা হয়ে গেলে আমাদের চিন্তা দূর হয়ে যাবে। বাজি তৈরির কারিগর থেকে বাজি ব্যবসায়ী সমিতির সদস্য সবাই চাইছেন দ্রুত বাজির ক্লাস্টার তৈরি হোক। এটা নিলে খুবই সুবিধা হবে, তাহলে এরকম আর আমাদের পরিস্থিতির মধ্যে পড়তে হবে না, দুর্ঘটনা বা এই পরিস্থিতির মধ্যে আমাদের আসতে হবে না। তো বললেই জমি পাওয়া যায়, সেই জমিগুলো অ্যাকোয়ার্ড করার ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, উন্নয়নের ব্যাপার আছে, সে তো কিছুটা সময় লাগবে, সে তারই আসার জন্য আমরাও তাকিয়ে রয়েছি। আমাদের চাম্পাটি প্রায় 5000 মানুষ এই ব্যবসার উপর আছে, যারা তৈরি করে আর কি হাতে কলমে, তারা সবাই ওখানে গিয়ে কাজ করতে পারে। হচ্ছে হবে করে তো বছর কেটে গেল, দুর্ঘটনার তালিকায় জুড়ে গেল কল্যাণীর নাম, কিন্তু বাজির ব্যবসায়ী থেকে কারিগররা সেই তিমিরেই পড়ে রয়েছেন। তারা জানেন না কবে বিপদমুক্ত পরিস্থিতিতে কাজ করতে পারবে। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এবার তৎপর হলো পুলিশ। একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালালো পুলিশ। আটক করা হয়েছে একজনকে। কাল রাতে হালি শহরের 3 নম্বর ওয়ার্ডে দেবু খান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে 3 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজির মশলা উদ্ধার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং হালি শহর থানার পুলিশ। আজ রোড সেফটি সপ্তাহ উদযাপনের সূচনা করল কলকাতা পুলিশ। ম্যারাথনের সূচনা পর্বে ফ্ল্যাগ হোস্টিং করেন কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার, সিপি মনোজ কুমার বর্মা সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং বিশিষ্টজনেরা। আজ ভোর 5:30টায় রেড রোড থেকে হাফ ম্যারাথনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সারা দিন কোথায় কোথায় কি কি করতে হবে, যতদিন চলে গেছে সেই দিন কি হলো, লাস্ট মাসে কি হলো, এটা প্রচুর রিভিউ করা হয়। অ্যান্ড আমরা চেষ্টা করি যাতে ছোট ছোট ইমপ্রুভমেন্ট করে আরও আপনাদেরকে সবাইকে নিরাপদ রাখতে পারি। আপনাদেরকে সকলকেই যারা সকাল থেকে এখানে কাজ করে এসছেন, আজকে এখানে পার্টিসিপেন্ট যারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবাই আছে, সবাইকে in association with Indian Institute of ফেব্রুয়ারির শীতলতম ভোর কলকাতায়। মহানগরে পারদ নামলেও 15.1 ডিগ্রি সেলসিয়াসে। জেলায় ঠান্ডা আরও বেশি। শ্রীনিকেতনে তাপমাত্রা নামলো 10.5 ডিগ্রিতে, 12.6 ডিগ্রিতে নামলো বাঁকুড়ার তাপমাত্রা। আগামীকাল পর্যন্ত ঠান্ডার আমেজ থাকবে। মঙ্গলবার থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 14 ফেব্রুয়ারি আবার ঠান্ডা ফিরতে পারে। এবারে ফেব্রুয়ারির একেবারে শীতলতম ভোর কলকাতাতে নামলো। মহানগরের পারদ নেমে দাঁড়ালো 15.1 ডিগ্রি সেলসিয়াসে। জেলাতেও কিন্তু ঠান্ডা আরও বেশি। স্বাভাবিক, জেলার ঠান্ডা অবশ্যই শহর কলকাতা থেকে একটু বেশি হয়। আর শ্রীনিকেতনের তাপমাত্রা নামলো 10.5 ডিগ্রিতে, বাঁকুড়ার তাপমাত্রা 12.6। আগামীকাল পর্যন্ত ঠান্ডার একটা মিষ্টি আমেজ কিন্তু থাকছেই। মঙ্গলবার থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আমাদের সহকর্মী কমলেশ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আর একটু আবহাওয়ার আপডেট কমলেশের কাছ থেকে নেব। কমলেশ, দেখো, জানুয়ারির শেষ দিকে তো উষ্ণ আবহাওয়া, মানে প্রায় গরম পড়ে গিয়েছিল। আমরা সরস্বতী পুজোর সময় দেখেছিলাম ঠান্ডার লেশমাত্র ছিল না। তারপরে অবশ্য 1-2 দফায় ঠান্ডা বেড়েছে, মানে তাপমাত্রাটা কমেছে। এই যে স্পেলটা চলছে গত পরশু দিন থেকে, এই স্পেলেই সব থেকে বেশি তাপমাত্রা নামলো। আজকে কলকাতার তাপমাত্রা 15.1 ডিগ্রিতে নেমেছে। এই ফেব্রুয়ারির শীতলতম ভোর বলা যায়। এবং বাঁকুড়ার তাপমাত্রা 12 ডিগ্রি ঘরে, শ্রীনিকেতনের তাপমাত্রাও 10 ডিগ্রি ঘরে রয়েছে। কালকেও ঠান্ডাটা থাকবে। মঙ্গলবার থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, যেহেতু আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এরপরে হয়তো ঠান্ডা ফিরবে, কিন্তু এতটা তাপমাত্রা নামার আর খুব একটা আশা দেখা যাচ্ছে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ কমলেশ।